নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে আপনাকে স্বাগত। ধারাবাহিক উপন্যাস জাগরি, লেখক সতীনাথ ভাদুরী। আজ তার ৯ম এপিসোড। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। ধারাবাহিক উপন্যাস জাগরি, আজ তার ৯ম এপিসোড। এ কি, আমার চোখের কোণে জল আসিয়া গেল দেখিতেছি। না, এ জল আসিয়াছে সুরজবল্লী বাবুর প্রতি সহানুভূতিতে। বিলুর কথা ভাবিয়া নয়, সুরজবল্লী বাবুর চোখে জল দেখিতেছি। একজনকে কাঁদিতে দেখিলে নিকটস্থ লোকের পক্ষে চোখের জল চাপা বড় শক্ত। ছি ছি, আমার এতটুকু নিজেকে সংযত করিবার ক্ষমতা নাই, এতটুকু সহ্য করিবার শক্তি নাই। মহাত্মাজি, আমার মনে বল দাও। একমাত্র সুরজবল্লী বাবুই আমার মনের অবস্থা বুঝিতে পারিতেছে। তার সহানুভূতি। বারান্দার উপর দিয়ে দৌড়াইয়া কে এইদিকে আসিতেছে? বর্ডার সিংজি হাঁপাইতে হাঁপাইতে আসিয়া জানলার সম্মুখ হইতে লণ্ঠনটা উঠাইয়া লইল। তারপর ধীর পদক্ষেপে গম্ভীরভাবে অন্যদিকে চলিয়া গেল। ২-১ মিনিট পরে গড়াদের দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন জাফর সাহেব, অ্যাসিস্ট্যান্ট জেলার। আমাদের সকলকে হাসিয়া আদাব করিলেন। তারপর অন্য কোনো কথা না বলিয়া চলিয়া গেলেন। ইনি আসিয়াছিলেন রাত্রের রাউন্ডে। এক একদিন এক একজন অ্যাসিস্ট্যান্ট জেলারের ডিউটি থাকে, এই জন্য ওয়ার্ডার আসিয়া লণ্ঠন লইয়া গেল। আচ্ছা, সুরজবল্লী বাবুকে দাহকার্যের জন্য যেরূপ শ্মশানে যাইতে দিয়াছিল, আমাকেও কি সেইরূপ যাইতে দিবে? বোধহয় দিবে না। দিলে আমাকে নিশ্চয়ই পূর্বেই খবর দিত। দিলে বিলুর মুখখানি একবার শেষবারের মতো দেখিয়া লইতে পারিতাম। দেখিবারই বা কি আছে? হয়তো সেদিকে তাকাইতেই পারিব না। না না, বিলুর যে সুন্দর ঢলঢলে মুখ আমার মনে গাঁথা আছে, সেই মুখই ভালো। সেই স্বাভাবিক পরিচিত মুখই আমার হৃদয়ে থাকুক। আবার কি না কি দেখিব। তবে কাল একবার বাইরে যাইতে পারিলে নীলুর সহিত দেখা হইত। উহার সহিত দেখা হওয়া এখন একান্ত দরকার। আমার মনের এখন যা অবস্থা, শেষকালে কি করিতে কি করিয়া বসে, এই আমার ভয়। একজন তো গিয়াছে, আরেকজনের ভাগ্যে কি আছে ভগবানই তুমি জানো। আমার তো যাহা হইবার হইল। ভাবনা বিলুর মাকে লইয়াই। সে তো নিশ্চয়ই খাওয়া দাওয়া ছাড়িয়া দিয়েছে। জেলের ভিতর কোনো খবর পৌঁছাইতে কি দেরি লাগে? সব খবরই সে পাইয়াছে। নীলুর সাক্ষ্য দিবার কথাও সে হয়তো জানে। সে কি করিয়া এ আঘাত সহ্য করিবে? রাজনীতির বন্ধুর ক্ষেত্র সে ইচ্ছা করিয়া বাছিয়া লয় নাই, বানভাসির মতো ভাসিয়া আসিয়াছে মাত্র। তার স্বাভাবিক ক্ষেত্র একটি ঘরকন্যার সংসার, নিবিড় সুখে ভরা, অতি দরদের সহিত নিজ হাতে গড়িয়া তোলা। যে গৃহপ্রাচীরের মধ্যে বাহিরের কোনো বার্তা বিক্ষোভ পৌঁছায় না, যে গৃহপ্রাচীর বিরাট অনুপলব্ধ জগৎকে সীমায়িত প্রত্যক্ষ নিশ্চিত করিয়া দিয়াছে, তাহাই ছিল উহার কাম্য। সেইখান হইতে একরকম জোর করিয়াই আমি উহাকে এক অস্পষ্ট লক্ষ্যের কণ্টকময় পথে লইয়া আসিয়াছি। মুখ ফুটিয়া না বলিলেও সে ইহা সহ্য করিতে পারিবে কেন? বিলুর মা অনেক সহ্য করিয়াছে, কিন্তু সহ্যের তো একটা সীমা আছে। উহাকে কি কাল দাহকার্যের সময় যাইতে দিবে? না যাইতে দিলেই ভালো।
কর্তৃপক্ষ হয়তো কাহাকেও যাইতে দিবে না, হয়তো মিলিটারি লরিতে করিয়া শবদেহ লইয়া যাইবে, আর বোধহয় সুপারিনটেন্ডেন্ট বিশেষ খাতির করিয়া ব্রাহ্মণ ও ওয়ার্ডারদের দিয়াকে দাহ কার্য করাইবে। জেলের চারিদিকে আজ কি সশস্ত্র পুলিশের পাহারা পড়িয়াছে? তাহারা বোধহয় এতক্ষণ প্রাচীরের চতুর্দিকে টহল দিতেছে, বৃথাই পরিশ্রম করিতেছে। এত সতর্কতার কোনো প্রয়োজন ছিল না। বাহিরের আবহাওয়া কিরূপ জানি না, জেলের ভেতরে তো বিন্দুমাত্র বিক্ষোভ ও কিছুমাত্র চাঞ্চল্য নাই, সবই অন্যদিনের মতো চলিয়াছে। সকালে হয়তো জেলগেটে খুব ভিড় হইবে, হুকুম অমান্য করিয়াও বোধহয় কেহ কেউ শোকসভা করিবে, হয়তো শহরে হরতাল হইবে, কিন্তু আমার ক্ষতি তো তাহাতে কিছু পূর্তি হইবে না। বিলুর মাকে পর্যন্ত সান্ত্বনা দিবার লোক কেহ নাই। তাহার ছোট বোন থাকে বৃন্দাবনে, সে তো সংসার সম্বন্ধে উদাসীন, বোনপদের সহিত ভালো করিয়া পরিচয় পর্যন্ত তাহার নাই। আর বিলুর মামা সরকারি কর্মচারী, এমনিতেই তো ছাড়া ছাড়া ভাব, বিজয়া দশমীর প্রণামীর চিঠি পর্যন্ত আসে না, তাহার উপর আবার এই কাণ্ড। ইহার পর তো চাকরির খাতিরে আমাদের সহিত আত্মীয়তার কথা স্বীকার করিবে না। নীলু বিলু কেহই মামার বাড়ি যাইতে চায় না। বড় হইয়া একবার গিয়াছিল, হঠাৎ একদিন দেখি চলিয়া আসিয়াছে। কেন চলিয়া আসিল কিছুই বোঝা গেল না। পরে জানিতে পারিয়াছিলাম, উহাদের মামা আমার সম্বন্ধে মন্তব্য প্রকাশ করিয়াছিলেন যে আমি একজন পারফেক্ট ভ্যাগাবন্ড। উহারা আমার সেই অপমান সহ্য করিতে পারে নাই। সত্যই তো, তাহার দৃষ্টিতে আমি ভ্যাগাবন্ড ছাড়া আর কি? সংসার সম্বন্ধে দায়িত্ব জ্ঞান আমার নাই, অর্থ উপার্জন করি না, আর হৈ হৈ করিয়া ঘুরিয়া বেড়াই। হিসেবি লোক ইহাকে ভ্যাগাবন্ড বলিবে না তো ভ্যাগাবন্ড আর কাহাকে বলে? সাধারণত উহারা আমাদের জানে পাগল বলিয়া। যখন একটু প্রশংসা ও সম্মানের দৃষ্টিতে দেখে তখনই বলে ভ্যাগাবন্ড। বিলাতে আগেকার কালে যেসব ভ্যাগারেন্সি আইন ছিল তাহার মধ্যে আমরা ঠিকই পড়িতাম। এখানে এখনও অনায়াসে আমাদের নামে বিএল কেস চলিতে পারে। 1921-22 সালে অনেক বড় বড় কংগ্রেস নেতারা বিএল কেসে সাজা হয়। ছেলেপিলেরা এত ভাবপ্রবণ হয়, আমি হইলে তো হাসিয়া উড়াইয়া দিতাম। আর নীলুর কথাই বলি, নিজে তো বাবাকে যা সমীহ করিয়া কথা বলে তা বাড়ির সকলেই জানে। অন্য লোকে কিছু বেফাস বলিয়াছে আর কি রক্ষা আছে? তবে হ্যাঁ, এ কথা আমি নিশ্চয় স্বীকার করিব যে এখনও আমার সম্মুখে সে কিছু বলে না। আমার মুখের ওপর জবাব আজ পর্যন্ত সে কোনো দিন দেয় নাই। যাই, একটু মুখে জল দিয়া আসি। বসিয়া বসিয়া পিঠে কোমরে ব্যথা ধরিয়া গিয়াছে। নিজের শরীরের কথা কি লোকে ইচ্ছে করিয়া মনে করে? উহা যে মনে করাইয়া দেয়। উঠিতেই সুরজবল্লীবাবু জিজ্ঞেস করেন, কি কোথায় চললেন? বলিলাম, গ্রামে একটু মুখ হাত ধুয়ে আসি। একটি অ্যারোপ্লেনের শব্দ কানে আসিতেছে। ইহাদের যাতায়াতের আর বিরাম নাই। যাহাদের শত শত লোক যুদ্ধে মরিতেছে তারা একটি প্রাণের মূল্য কি বুঝিবে? আমার চোখে বিলু আমার ছেলে, কিন্তু উহাদের চোখে যুদ্ধকালে কি অন্য সময় বিচারের সাধারণ মান বজায় রাখা চলে? আজ সাধারণ নাগরিক, রক্তমাংসে গড়া বিচার বুদ্ধিশীল মানুষ নয়। আজ তো তাহার পরিচয় আইডেন্টিটি কার্ডে, রেশন টিকিটের নম্বরে। যুদ্ধরত সৈনিকদের কথা ছাড়িয়া দাও, সর্বত্রই স্বাভাবিক জীবন লোকে ভুলিয়া গিয়াছে। পূর্বে 2-1খানে অ্যারোপ্লেন চলিয়া যাইলে চোখ তুলিয়া দেখিত। এখন 3 ডজন বোমারু একত্র গেলেও কেহ তাকাইয়া দেখে না। যখন বোমা পড়িতেছিল তখন কলিকাতার লোকেরা কি এইরূপ উদাসীনতার সহিত ব্যাপারটিকে লইয়াছিল? তাহারা কি বিন্দু মাত্র বিচলিত হয় নাই? লোকেদের এখন বিলুর কথা ভাবিবার অবকাশ কোথায়? লোকেরাই যদি না ভাবিল, তাহলে গভর্নমেন্টের কি মাথা ব্যথা পড়িয়াছে? বিলুদের দল ঠিকই বলে, কাহার হৃদয় পরিবর্তন করিবে? হৃদয় থাকিলে তো তাহা পরিবর্তিত হইবে। কিন্তু এ কথা ঠিক যে হিংসা যত বাড়াইবে অপরপক্ষের দমনও
ততই বাড়িবে। অতটা দমন সহ্য করিবার শক্তি কি দেশের লোকের আছে? লক্ষ্যে পৌঁছিবার আকাঙ্ক্ষা কতটা তীব্র তাহার মাপকাঠি হইতেছে যে তাহার জন্য কতটা ত্যাগ করিতে দেশ প্রস্তুত আছে। এই সোজা কথাটা বিলুরা বোঝে না। ঝাঁপাইয়া পড়িবার আগে নিজেদের সামর্থ্য তো বিচার করিতে হয়। মুখ হাত ধুইয়া গামছা দিয়া মুখ মুছি। এ কি, দাসজি উঠিয়া পড়িয়াছে দেখিতেছি। আমার মুখ হাত ধুইবার ও কুলকুচার শব্দে উহার ঘুম ভাঙাইয়া দিলাম না তো? না, বোধ হয় 3টা বাজিয়া গেল। ভদ্রলোক প্রত্যহ রাত 3টায় ওঠেন। তারপর কি শীত কি গ্রীষ্ম 8 ঘণ্টা টবে বসিয়া থাকিবে। অনেক খরচ করাইয়া জেল ফ্যাক্টরি হইতে জল চিকিৎসার টব তৈয়ারি করাইয়াছে। কতকটা ইজি চেয়ারের মতো দেখিতে। তাহার মধ্যে গলা পর্যন্ত জলে ডুবাইয়া বসিবে আর মুখ দিয়ে একটা শব্দ করিবে। গাড়ুর জল দিয়া জল ঢালিবার সময় যেরূপ শব্দ হয়, আওয়াজটি সেই ধরনের। বিছানার চাদর টাঙাইয়া টবের চারিদিকে একটা পর্দা করিয়া লইয়াছে। বাত লওয়া শেষ হইলে তাহার পর করিবে শীর্ষাসন। 8 ঘণ্টার ওপর মাথা নিচের দিকে, পা উপর দিকে করিয়া নিশ্চল নিষ্পন্দ হইয়া থাকিবে। আমার ভয়ই করে কোনোদিন আবার নাক মুখ দিয়া রক্ত না বাহির হইয়া যায়। নিজের সিটে ফিরিয়া আসিলাম। সুরজবাল্লী বাবু বসিয়া আছে। বিলু এখন কি করিতেছে? বোধহয় ভয় চিন্তায় জর্জরিত হইয়া সেলের মধ্যে পায়চারি করিতেছে। আমার কথা কি উহার একবার মনে পড়িবে? আমার সম্বন্ধে বিলু শেষ মুহূর্তে কি ভাবিয়া গেল তাহা যদি জানিতে পারিতাম। নীলুকে সে দোষ দিবে না, তাহাকে সে ক্ষমা করিবে, একথা আমি জোর করিয়া বলিতে পারি। এখন তাহার মনের অবস্থা যে কি হইতেছে তাহা ভগবানই জানেন। হয়তো পাগলের মতো হইয়া গিয়াছে। উস্কো খুস্কো চুলগুলো হয়তো 2 হাত দিয়া ছিঁড়িতেছে, হয়তো কড়াদের ওপর মাথা ঠুকিতেছে, হয়তো ছেলে মানুষের মতো ওয়ার্ডারকে দরজা খুলিয়া দেবার জন্য অনুরোধ করিতেছে। না না, বিলু কি কখনো এমনও করিতে পারে? দুঃসহ মর্মবেদনায় তাহার হৃদয় চূর্ণ বিচীর্ণ হইয়া গেলেও তাহার মুখে সে ভাব প্রকাশ পাইবে না। শেষ মুহূর্ত পর্যন্ত উহার আদর্শের যোগ্য সম্মান যাহাতে বজায় রাখিতে পারে তাহার চেষ্টা সে করিবে। সুপারিনটেন্ডেন্টকে দেখাইবার জন্য সে জোর করিয়া শেষ মুহূর্তে মুখে হাসি আনিবার চেষ্টা করিবে। জেলারকে হয়তো কৌতুক করিয়া কিছু বলিবে। সিঁড়ি দিয়া মঞ্চে চড়িবার সময় হয়তো অফিসারদিগকে ধন্যবাদ দিয়া যাইবে। এমন সুন্দর প্রত্যুষে শুকতারাটি সাক্ষী রাখিয়া তাহাকে ফাঁসি দিবার জন্য, কিন্তু সে কিছুতেই দুর্বলতা দেখাইয়া তাহার পার্টির নাম কলঙ্কিত হইতে দিবে না। আমার ছেলে, আমার বড় ছেলে, তাকে আর আমি চিনি না। সাধে কি আর সবাই বিলুকে ভালোবাসে? হরদার দুবেইন বিলু বলিতে অজ্ঞান, সহদের মা বিলু বলিতে পাগল, আর জিতেনের মা বউ ঠাকুরানের তো কথাই নাই। বিলুও স্নেহের কাঙাল কম নয়। জিতেনের মা বউ ঠাকুরন তো বাড়ির লোকের মতো। অন্য অল্প পরিচিত স্থানেও যেখানে স্নেহবর্ষণের ইঙ্গিত পাইয়াছে, যেখানেই বিলু সেই ধারাকে স্থায়ী করিতে ও বজায় রাখিতে সচেষ্ট। কোথাও হোলির পর প্রণাম করিতে যাইবে, কোথাও আশ্রম হইতে লেবু পাঠাইয়া দিবে, কারো বা ছেলের পড়ার ব্যবস্থা করিয়া দিবে। এ ধরনের কাজের তাহার অন্ত নাই। এসব স্নেহের দায়িত্ব নাই, কোনো দাবি নাই। বন্ধনও সর্বত্র সেরূপ দৃঢ় নয়। ইহা কেবল স্নেহ আদায় করার নেশা। বাড়িতে মায়ের স্নেহের উপর এগুলি উপরই পাওনা। সেই জন্য ইহার আমেজ এত মধুর। নীলুর কিন্তু এসবের বালাই নাই। স্নেহের দাবি জন্মাইবার মতো মিষ্টি করিয়া কি সে কথা বলিতে জানে? নিজের খেয়ালেই সে উন্মত্ত। নিজের মত ধ্রুব সত্য বলিয়া মনে করিয়া তাহা জোরের সহিত ব্যক্ত করিতেই সে ব্যস্ত। স্নেহের ঋণ শোধ দিবার জন্য যে সকল ছোট ছোট কর্তব্যগুলি সর্বদাই করিতে হয়, তাহাতে সময় নষ্ট কি নীলু করিতে পারে? ততক্ষণ তাহাদের সমালোচনা করিতে পারিলে তার আনন্দ বেশি হইবে। আর বিলু যেন লোককে জাদু করিতে পারে। বাবাকেও করিয়াছিল।
বলিতে নাই তিনি স্বর্গে গিয়াছেন, বাবার চিরকালই রাগটা একটু বেশি। কতদিন দেখিয়াছি খাইতে বসিয়াছেন, রান্না পছন্দ হইতেছে না, প্রথমে একটু খুঁত খুঁত করিলেন, তারপর রেচেড ডায়েট এ কথাটি বলিয়া ঠক করিয়া জলের গ্লাসটি ঠুকিয়া উঠিয়া পড়িলেন, না খাইয়া অফিসে চলিয়া গেলেন। এদিকে বাড়িতে মাকেও সারাদিন না খাইয়া থাকিতে হইল। চা খারাপ হইয়াছে, আর বাবা যত সব এই কথাটি বলিয়া কাপ সসার ছুড়িয়া ফেলিয়া দিয়েছেন। এরূপ কতদিনের কথা মনে আছে। বৃদ্ধ বয়সে রাগ আরও বাড়িয়াছিল। শেষকালে অল্প অল্প পাগলামির লক্ষণও দেখা দিয়াছিল। পা দুইখানি ধীরে ধীরে অকর্মণ্য হইয়া যাইতেছিল। বাধ্য হইয়া তাহাকে কাশি ছাড়িয়া পূর্ণিয়া আসিয়া থাকিতে হয়। দেহ যতই অপটু হইতেছিল, ক্রোধ ততই বাড়িতেছিল। এই সময় আসে বিলু। দিন রাত ওই একরত্তি ছেলেকে লইয়াই আছেন। চলাফেরা করিতে পারেন না, ইজি চেয়ারে শুইয়া থাকেন, কিন্তু বলাইকে বিলুকে চোখের আড়াল করিবেন না। অন্য কোনো বাড়ির মেয়েরা বেড়াইতে আসিলেই বলিতেন, উহারা ডাইনি, বলাইকে জাদু করিবার জন্য আসিয়াছে। বিলুর মাকে ইহার জন্য কত গালাগালি দিতেন। শেষকালে যখন শয্যা লইলেন, তখন মাথা বেশ খারাপ হইয়া গিয়াছে। খাটের চারিদিকে কাঠের ফ্রেম করিয়া দিলাম, যাহাতে গড়াইয়া নিচে না পড়িয়া যান। কথা প্রায় বন্ধ হইয়া গেল। চোখ বুজিয়া থাকেন। বোধ শক্তিও বেশ কম হইয়া গিয়াছিল, কিন্তু ইহার মধ্যেও রাগ কমে নাই। বিলুর মাকেও আমাকে আঁচড়াইয়া খামচাইয়া অস্থির করিয়া দিতেন। ভাত খাওয়াইয়া দিবার সময় আঙুল কামড়াইয়া ধরিতেন, কিন্তু তখনও বিলুকে তাহার কাছে বসাইয়া দিলেই সব ক্রোধ নিমেষে কোথায় চলিয়া যাইত। খুব রাগে বিছানায় ছেলে মানুষের মতো গড়াগড়ি দিতেছেন। বিলুর কচি হাত দুইখানি যেই তাহার মুখের উপর রাখিয়া দিতাম, অমনি মন্ত্রমুগ্ধ সাপের মতো ঠান্ডা হইয়া যাইতেন। হয়তো চোখ বুজিয়া আছেন, আমরা কত ডাকাডাকি করিতেছি, কিছুতেই চোখ খুলিবেন না। যত বলিতেছি ততই যেন দুষ্টু ছেলের মতো তাহার জিদ বাড়িতেছে। আমরা বিলুকে বলিয়া দিতাম, বিলু, দাদুকে ডাকতো। আশ্চর্য, এই অর্ধ চৈতন্য অবস্থার মধ্যেও ঠিক বুঝিয়াছেন যে বিলু ডাকিতেছে। অমনি হাত দিয়া খুঁজিতে আরম্ভ করিলেন, বিলু কোথায়। তারপর চোখ খুলিয়া তাকাইলেন। যেদিন বাবার সব শেষ হইয়া গেল, সেদিন শেষ মুহূর্ত বাবার কানের কাছে মুখ লইয়া বলিয়াছি, বাবা, বাবা, বলাই ডাকছে, বলাই, বলাই। তখনও মনে ক্ষীণ আশা যে যদি বিলুর নাম শুনিলে সাড়া দেন, কিন্তু তখন তিনি কোনো ডাক কানে পৌঁছিবার বাইরে। আশ্চর্য বুদ্ধি ছিল বিলুর। কতই বা তখন তাহার বয়স। সে ছাড়া আর কেহ যে দাদুকে বশ করিতে পারে না, একথা অতটুকু ছেলে ঠিক বুঝিয়াছিল। তাহার দাদুকে ঠান্ডা করিবার জন্য বা খাওয়াইবার জন্য যে তাহার উপস্থিতির প্রয়োজন, একথা সে তাহাকে ডাকিবার স্বর শুনিয়াই বুঝিতে পারিত। তখন যেন একটু উদাসীন্য ও নকল গাম্ভীর্য দেখাইত। বোধ হইত যেন সে চায় যে তাহার মা একটু খোসামত করুক। বিলু কি তাহার দাদুকে একবার দেখিতে পাইবে? বাবা, আদরের বলাইকে কি শেষকালে এমনি করিয়াই নিজের কাছে টানিয়া লইলে? মন বড়ই অস্থির লাগিতেছে। ঘরের মধ্যে এত লোক, সকলে জাগিয়া রহিয়াছে। ঘরের বাহিরে ওয়ার্ডার। ঘরের গল্পগুজবের শব্দ ক্ষীণ হইয়া আসিলেও একবারে বন্ধ হয় নাই। দাসজির স্নানের সময়ের শব্দ কানে আসিতেছে। ঘর একটু ঠান্ডা হইয়াছে। বাহিরে কুকুরের ডাক শোনা যাইতেছে। তবু কেন যেন থমথমে ভাব আকাশে বাতাসে চারিদিকে। গড়াদের ভিতর দিয়া আলো বাহিরের বারান্দায় গিয়া পড়িয়াছে। শাড়ি পরা ওকে না, ও কতকগুলি জ্বালানি কাঠ জড়ো করা রহিয়াছে, তাহার উপর আলো পড়িয়া এরূপ দেখাইতেছিল। বিশুনদেওজি মেসের জ্বালানি কাঠ পর্যন্ত সঞ্চয় করিয়া রাখিবে। জেলের সকলেরই দেখি এই সঞ্চয়ের প্রবৃত্তি। ছেঁড়া জামা, পুরনো খড়ম সব জমানো চাই। জেলে থাকিলেই এইরূপ মনোবৃত্তি হয়। কাঠের বোঝা দেখিয়া হঠাৎ
এরূপ দৃষ্টি বিভ্রম হইল কেন? আশ্রমের রান্নাঘরের বারান্দায় চেলা কাঠ আর ঘুঁটের স্তূপ, ঘরের ভিতর বিলুর মা রাঁধিতেছে। বিলু কোথায় যেন যাইবে, তাই সে খাইতে বসিয়াছে। এত তাড়াতাড়ি খায়, কিছুতেই চিবাইবে না। উস্কো খুস্কো রুক্ষ চুল, জেলের আধময়লার নীল ডোরাকাটা গেঞ্জি ও জাঙ্গিয়া পড়া, রোগা ফ্যাকাশে হইয়া গিয়াছে। ভগবান, গান্ধীজি, তোমাদের নাম লইয়াও তো মনে বল পাইতেছি না। আবার চরকাটি লইয়া বসি। ইহাই আমার শেষ সম্বল, অন্ধের যষ্টি, আমার জপের মালা। তিব্বতে জারবেদা চক্রের ন্যায় একটি জিনিস ঘুরাইয়া লোকে জপ করে। সুরজবল্লী বাবুর দিকে হঠাৎ চোখ পড়িল। ভদ্রলোক চিন্তান্বিতভাবে আমার মুখের দিকে তাকাইয়া আছেন। আমার মুখে চোখে ব্যবহারে নিশ্চয়ই কোনো বৈলক্ষণ্য প্রকাশ পাইয়াছে। এত খারাপ পাঁচগুলি সুতা কেবল কাটিয়া যাইতেছে। বিদেশে একটু অসুখে পড়িলে লোক ব্যস্ত হইয়া ওঠে, আত্মীয় পরিজনকে দেখিতে ইচ্ছা করে, বাড়ির লোকের দরদ ভরা সেবার জন্য মন ব্যাকুল হয়। আর আজকের মতো দিনে বিলু বাড়ির লোককে কাছে পাইল না। হয়তো কিছু তাহার বলিবার ছিল। ছেলেদের সামান্য অসুখে বিলুর মার স্নানাহার বন্ধ হইয়া যায়। সারা দিন রাত রোগীর বিছানার পাশেই কাটে। পাখা করিবার বিরাম নাই। আরোগ্যের পথে আসিলে পথ্যাপথ্যের কত বিচার। জ্বর ছাড়িবার পরের দিন কেবল একটু শুক্তো, তাহার পরের দিন দুধ পাউরুটি, তাহার পরের দিন আটার রুটি, তাহার পরের দিন ভাত। নীলু বিলু জানে যে জ্বর হইলে ইহার ব্যতিক্রম হইবার জো নাই। কিন্তু আজ আমি ইহাদের এমন অবস্থায় আনিয়া ফেলিয়াছি যে অন্তিম মুহূর্তে বিলুর মা বিলুকে নিজের কাছে পাইবে না। অনেক জানোয়ার নিজের সন্তান খাইয়া ফেলে, আমি কি তাহাদেরই দলে? আমার সুতা কাটিয়া গেল। বোধহয় খুব মিহি সুতা কাটিতেছি বলিয়া বারবার ছিঁড়িয়া যাইতেছে। না, ইহা অপেক্ষা মোটা সুতা কাটিলে তো প্রায় শতরঞ্জি বোনার সুতা হইয়া যাইবে। নেপালে শুনিয়াছি একজনের বদলে আরেকজন রাজদণ্ড ভোগ করিতে পারে। সত্য কিনা জানি না, তবে শুনিয়াছি বড় লোকেরা চাকর বাকরদের নিজেদের পরিবর্তে জেলে পাঠাইয়া দেন। এখানে যদি এমন একটি নিয়ম থাকিত যাহাতে বিলুর বদলে আমার গেলেও তো। কত গল্প শুনিয়াছি যে একজন আর একজনের রোগ নিজের উপর লইয়াছে। হুমায়ুনের মৃত্যুসজ্জায় বাবর এইরূপ করিয়াছিলেন। যুদ্ধের সময় যে হস্টেজ রাখে, তাহা একটি প্রাণের পরিবর্তে আর একটি প্রাণ দাবি করা ব্যতীত আর কি। আমার সুতা ছিঁড়িল। তুলাটাই বোধহয় পুরনো। এতবার সুতা ছিঁড়িলে কি চরকা কাটা যায়? এই পাশ দিয়া পূর্বেও সুতা কাটিয়াছি, তখন তো ছেড়ে নাই। না, আমার হাত পা কাঁপিতেছে। পাঁচটি ঠিক ধরিতেও ইচ্ছামতো টানিতে পারিতেছি না। চোখের মনিও নাচিতেছে। সুতা ঝাপসা হইয়া যাইতেছে। লণ্ঠনটার তেল বোধহয় ফুরাইয়া আসিতেছে। চোখের দৃষ্টি বা আর কতকাল থাকিবে? বয়সের কি আর গাছপালা আছে? না বৃথাই নিজেকে ভুল বোঝাইবার চেষ্টা করিতেছি? আমার এখনকার মানসিক অবস্থায় চরকা কাটা অসম্ভব। সোহরাব রুস্তামের কাহিনীর মূলে কোনো ঐতিহাসিক সত্যই নাই। উহা সম্পূর্ণ কাল্পনিক। পিতাপুত্রে কি কখনো এইরূপ হইতে পারে? হইবে না কেন? পৃথিবীতে সবই সম্ভব। সিংহাসন লইয়া পিতাপুত্রের যুদ্ধ, ইহাই তো ইতিহাসের সাধারণ ধারা। কিন্তু আমার আর কি শাস্তি হইয়াছিল? শাস্তি হইয়াছিল শিখগুরু বান্দার। নিজের হাতে বুকের দুলালকে হত্যা করিতে হইয়াছিল। কি রক্ত! ফিনকি দিয়ে রক্ত বের হয়েছিল বুকের ভেতর থেকে। সুরজবল্লী বাবু জিজ্ঞেস করেন, কিছু বললেন নাকি? অপ্রস্তুত হইয়া বলি, না কিছু বলিনি তো। বুঝি সে শেষের কথাগুলি অন্যমনস্কভাবে জোরে বলিয়া ফেলিয়াছি।
সুরজবল্লী বাবু আমতা আমতা করিয়া বলেন, চরকা কাটিতে যদি ইয়ে হয়, এখন থাক না কেন? বলি, না না, বেশ তো হচ্ছে। মনে হইতেছে যেন অন্যায় কাজ করিতে গিয়া ধরা পড়িয়া গিয়াছি। কথার উত্তর দিতে গিয়া কথা জড়াইয়া আসিতেছিল। কোনো রকমে ওই ছোট কথাটা শেষ করিয়া সুতার দিকে দৃষ্টি নিবদ্ধ করিতে পারিলে যেন বাঁচি। পাঁজের যেখান হইতে সুতা বাহির হইতেছে জোর করিয়া সেই দিকে তাকাইয়া আছি, যাহাতে কাহারও সহিত চোখাচোখি না হইয়া যায়। চোখ ফাটিয়া জল আসিতেছে, নিশ্চয়ই রাত্রি জাগিয়াছি বলিয়া, আর অন্য কোনো কারণে নয়। রাত জাগিলেই চোখ জ্বালা করে। মহাত্মাজি, আমার মনে বল দাও। সংযমের বাঁধ আর বুঝি থাকে না, আর তো নিজেকে ঠিক রাখিতে পারিতেছি না। সুরজবল্লী বাবু বলেন, মাস্টার সাহেব, মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব। যেন বহু দূর হইতে শব্দ কানে ভাসিয়া আসিতেছে। তন্দ্রার ঘোরে দূর হইতে রেলগাড়ির শব্দ যেমন লাগে সেই রূপ। বুঝিতেছি সুরজবল্লী বাবু ডাকিতেছেন, কিন্তু সাড়া দিতে ইচ্ছা করিতেছে না। সুরজবল্লী বাবু পিঠে হাত দিয়াছেন। দরদি হাতের স্পর্শ লাগিতেই আর নিজেকে সংযত রাখিতে পারি না। বিলু, বিলু। চরকা পাঁচ ফেলিয়া সুরজবল্লী বাবুর হাত চাপিয়া ধরি। দুইজনেই নির্বাক। ভদ্রলোকের চক্ষু হইতেও অশ্রু ধারা বহিতেছে। চেয়ার ছাড়িয়া ও চারজন আসিয়া পড়িল। ছি, এ কি করিলাম? লোক জড়ো হইয়া গেল যে। তাড়াতাড়ি হাত ছাড়িয়া দিই, আবার চরকায় বসিবার চেষ্টা করি। বৃথা চেষ্টা। সদাশিব আবার দেখি পাখা করিতে আরম্ভ করিল। ও তো বুঝি ঘুমাইয়া পড়িয়াছিল, আবার উঠিল কখন? সুস্থ লোককে আবার পাখা করিবার কি দরকার? ওরা কি ভাবিতেছে যে আমি এখনই অজ্ঞান হইয়া যাইব? সদাশিবকে বলি, বেশ ঠান্ডা হাওয়া হচ্ছে, আর পাখা করবার দরকার নেই। কে কাহার কথা শোনে? কিছুক্ষণ পর সুরজবল্লী বাবু খুব আস্তে আস্তে আমাকে জিজ্ঞাসা করিলেন, একটু গীতা পড়ব, শুনবেন? এমন দরদ ভরা মিষ্টি কথা, অনুরোধ এড়াইবার জো নাই। বলি, পড়ুন। আবার চরকা কাটিতে বসি। উনি গীতা পাঠ আরম্ভ করেন। আমি বুঝিয়াছি কেন উনি আমার সম্মুখে গীতা পাঠ করিতে চান। আমার মনে বল আনিবার জন্য নয়, সহানুভূতিতে নয়, নিজের দুশ্চিন্তা দূর করিবার জন্য নয়। শবদেহবাহী মিলিটারি লরির শব্দ আর ম্যাজিস্ট্রেট ও ডাক্তার সাহেবের মোটর কারের শব্দ যাহাতে আমার কানে না পৌঁছায়, সেই জন্য। ইহার পূর্বে যতগুলো ফাঁসি হইয়াছে তার প্রত্যেকটির বেলায় আমরা ভীতি মিশ্রিত উৎকণ্ঠার সহিত এই শব্দের জন্য অপেক্ষা করিয়াছি। মোটর হর্নের তীব্র ধ্বনি তখন আমাদের স্নায়ুমণ্ডলীকে যেন হঠাৎ আলোড়িত করিয়া দিয়াছে। তাহার পর আসিয়াছে ওয়ার্ড জুড়িয়া এমন নিস্তব্ধতার রাজ্য যে নিজের বুকের ধড়ফড়ানির শব্দও যেন শোনা যায়। তখন সময় যেন কাটিতেই চায় না, সকাল যেন আর হয় না। আবার মোটর লরির শব্দ হইতে লোকে বুঝিতে পারে লাশ বাহিরে গিয়াছে। তারপর 9টা ঘণ্টা পরে কয়েদিদের জাগাইবার জন্য। ফাঁসির দিন সকালে জাগিয়াই থাকি, তথাপি নিয়মের ব্যতিক্রম হইবার উপায় নাই। ইহার পর শোনা যায় 2টি ঘণ্টা, সকালের গিনতি মিলানের। সে ধ্বনি সকলকে জানাইয়া দেয় যে রাত্রে যতগুলি কয়েদি বন্ধ করা হইয়াছিল প্রাতকালেও ঠিক ততগুলিই আছে। একটিও বাড়ে নাই, একটিও কমে নাই। সব ওয়ার্ডের ওয়ার্ডাররা নিজের নিজের ওয়ার্ডের কয়েদির সংখ্যা জানাইয়া দেয় গুমটিতে। এগুলি টোটাল রাত্রির সংখ্যা সহিত মিলিয়া গেলেই এই অভাবনীয় সংবাদ চতুর্দিকে প্রচার করিয়া দেওয়া হয় 2 ঘণ্টার শব্দে। জেলার সাহেব চাবি দিয়া দেন জমাদারের কাছে। সব ওয়ার্ডের দরজা খোলা হয়।
পিঁপড়ার শাড়ির ন্যায় লাইন বাঁধিয়া বাহির হয় কয়েদিরা, জোড়া ফাইল, জোড়া ফাইল। মেয়াদের একটি দিন তাহার কমিয়া গিয়াছে। নতুন উদ্যমে দুর্বহ দূরতিক্রমে আর একদিন মুছিয়া ফেলিবার জন্য সে সচেষ্ট হয়। প্রতিটি ঘণ্টা তাহাকে মনে করাইয়া দেয় যে 24 ঘণ্টায় একদিন হয়। একদিন কাটিয়া গেল, আর এখনো এত দিন বাকি থাকিল। আমাকে ইহারা ভুলাইতে চেষ্টা করিতেছে, কিন্তু এখন কি বিলুর কথা ভুলিতে পারা যায়? এখন কি চেষ্টা করিলে অন্যমনস্ক হওয়া যায়? হইতে পারিলে তো বাঁচিয়া যাইতাম। ভগবানের অশেষ করুণা যে একসঙ্গে এক মুহূর্তে একটির বেশি বিষয় ভাবা যায় না। বিলু যদি শেষের কিছুক্ষণ নিজের মৃত্যুর কথা ব্যতীত অন্য কোনো কথা ভাবিতে পারে, তাহা হইলে সে মানসিক অশান্তি ও আতঙ্ক হইতে বাঁচিতে পারে। হয়তো ব্যথা বুঝিতেও পারিবে না। ভগবান, তোমার নিকট হইতে কখনো কোনো জিনিস চাহি নাই। আজ এই কঠিন বিপদের সময় আমার সকল সিদ্ধান্ত জলাঞ্জলি দিয়া তোমাকে আমার ইচ্ছা না জানাইয়া থাকিতে পারিলাম না। ভগবান, বিলুকে শেষ মুহূর্তে অন্য কথা মনে পড়াইয়া দিও, অন্য কথা ভাবিবার ক্ষমতা দিও। অন্তিম মুহূর্তের পূর্ব হইতেই মৃত্যু ভয় তিলে তিলে যেন তাহাকে না মরিতে হয়। টেলিপ্যাথি কি সত্য? আমার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা কি বিলুর কাছে পৌঁছিতেছে? বিলু, দেখো, তোমার বাবা তোমার জন্য নিজের কাছে, ভগবানের কাছে আর ছোট হইয়া গেল। সুরজবল্লী বাবু গীতা পাঠ করিতেছেন। অতি পরিচিত গীতার শ্লোকগুলি যেন শুনিয়াও শুনিতে পাইতেছি না, শুনিয়াও শুনিতে পাইয়াও বুঝিতে পারিতেছি না। শব্দ তরঙ্গ কানে পৌঁছিতেছে, কিন্তু মনে ও মস্তিষ্কে সাড়া জাগাইতে পারিতেছে না। বিরাট যুদ্ধক্ষেত্রের সম্মুখে দাঁড়াইয়া গীতার বাণী শোনা দাপর যুগেই সম্ভব হইয়াছিল। আমি তো আর অর্জুন নই। আমরা আর গীতার মর্ম কি বুঝিয়াছি? যে নাস্তিক বিলু গীতা ফেরত দিয়াছিল, সেই কিন্তু কর্মযোগের মূল মন্ত্র বুঝিয়াছে, কাজের মধ্যে নিজেকে লীন করিয়া দিয়াছে। আর নীলু, সেই বা কম কিসে? তাহার কঠোর কর্তব্য জ্ঞানের সম্মুখে স্নেহ, ভালোবাসা, আত্মীয়তার দাবি, জনমত, অত আদরের দাদা সব তুচ্ছ হইয়া গিয়াছে। ইহাদের আবার আমি ভাবি নাস্তিক। ঈশ্বরে বিশ্বাস আমাদের মনে বল আনে, আর ঈশ্বরে অবিশ্বাস ইহাদের মনে দুর্বলতা আনে নাই। যে জিনিসে অপরের পতন তান্ত্রিক সাধকের হয়, তাহাতেই সিদ্ধি। হ্যাঁ, চমকে উঠিয়াছি। হাত হইতে পাঁচ পড়িয়া গেল। চরখর ঘর ঘর গীতা পাঠের একঘেয়ে সুর ভেদ করিয়া অন্য সকল শব্দ ডুবাইয়া দিয়া শোনা গেল মোটর লরির হর্ন। তারপর মোটর থামিবার শব্দ। আমার বুকের উপর দিয়াই যেন লরিখানি চলিয়া গেল। টানিয়া যদি ধরিয়া রাখিতে পারিতাম, গায়ের জোরে যত শক্তি আছে আমার শরীরে, কাকড় ভরা রাস্তার উপর দিয়া আমাকে টানিয়া লইয়া যাইতেছে। লরির চাকা থামায়, এত জোর কি আমার আছে? লরি থামিল। আমার হৃৎস্পন্দের সহিত সুর মিলাইয়া মোটর ইঞ্জিনের শব্দ হইতেছে, ক্রুদ্ধ হিংস্র জন্তুর নির্ঘোষের মতো। সদাশিব পিঠে হাত বুলাইয়া দিতেছে। চারি থেকে সকলে আসিয়া দাঁড়াইয়াছে। কেহ গাড়ি চাপা পড়িলে সেই স্থানে যেরূপ ভিড় হয়, সেই রূপ। সদাশিব বলে, আসুন, সকলে মিলে একটু প্রার্থনা করা যাক। সকলে সেইখানে বসিল। বৈজনাথের দল, ফরওয়ার্ড ব্লকের দল, কিষাণ সভার ছেলেটি, কমিউনিস্ট পার্টির ছেলেটি, আর বাকি সকলে তো আছেই। মেহেরচাঁদজি রাষ্ট্র গগন কি দিব্যা জ্যোতি আরম্ভ করিলেন। আজ কাহারও প্রার্থনায় আপত্তি নাই। ইহাকে ব্যঙ্গ করিয়া চুটকি গান নাই। মেহেরচাঁদজির যে কলিটি মনে থাকে না, সেটি আগে হইতেই সকলে গাহিয়া দিল।
পকেট হইতে কাগজখানি আর তাহাকে বাহির করিতে হইল না। সকলেই প্রাণপণে চিৎকার করিতেছে। এত চিৎকারের মধ্যে আর ম্যাজিস্ট্রেট ও ডাক্তার সাহেবের মোটর কারের শব্দ শোনা যাইবে না। এই মতলবেই ইহারা প্রার্থনায় বসিয়াছে। যেই মেহেরচাঁদজি শেষ হইল, অমনি সদাশিব আরম্ভ করিল, রঘুপতি রাঘব রাজা রাম। মহাতাজির প্রিয় ভজনটি কি মধুর, চির নতুন সুর ভজনটির। বিলুর দলের আজ ভজন গানেও আপত্তি নাই। আগের গানটি না হয় ছিল জাতীয় পতাকার বিষয় লইয়া, কিন্তু এ ভজনটি তো আর তা নয়। বিলুর অন্তিম মুহূর্তে তাহার আত্মার শুভ কামনায় আর বিলুর বাবাকে একটু অন্যমনস্ক রাখিবার প্রয়াসে ইহারা নিজেদের মতবাদ একটু নমনীয় করিয়া লইয়াছে। বিলুর দল ইহারা এইটুকুও কি করিবে না? হয়তো নীলু তাহা হইলে সে কি ভজনে যোগদান করিত? কখনোই নয়। সে ভাঙিবে কিন্তু মচকাইবে না। নীলু বিলু আগে আশ্রমে এই ভজনটি কেমন সুন্দর গাহিত, মহাতাজির সম্মুখেও গাহিয়াছিল। মানসিক উদ্বেগ চাপিবার জন্য ইহারা অস্বাভাবিক জোরে গাহিতেছে। ঠিক করিয়াছে যে এখন আর শেষ করিবে না, যতক্ষণ পারে প্রাণপণে গাহিয়া চলিবে। মঞ্চের সিঁড়ির ওপর দিয়া বিলু উঠিতেছে। আহা, খালি পায়ে ঠোকর খাইল, কি রোগা হইয়া গিয়াছে। গলাটি পাখির গলার মতো সরু, নাকটি খাড়ার মতো হইয়া উঠিয়াছে। নিচে অন্ধকার, দড়িতে হ্যাঁচকার টান পড়িল। বিলু, বিলু, চাইলে কি হইবে? আমার এত কুলি বিলুকে সে রাখিয়া গিয়াছে। ভগবান, মহাত্মাজি, বিলুর মাকে আঘাত সহ্য করিবার শক্তি দাও, নীলুর মনে বল দাও, বিলুর আত্মাকে শান্তি দাও। ভজন চলিয়াছে। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন सीताराम, जय रघुनंदन जय घनश्याम, जानकी बल्लभ सीताराम। जोड़े, आरो जोड़े।